বাহ, এ তো পুরো অলিম্পিকের রেকর্ড হয়ে গেছে। তোমরা দুজনে 10 মিনিটে তৈরি হয়ে গেছো। ভেরি গুড। দিদি, তুমি আমাদের নিতে যাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই আসবো। ছুটি পড়ার আগে এটাই তো তোমাদের শেষ সপ্তাহ। আমি নিশ্চয়ই আসবো। আচ্ছা মামি, আমি এদের দুজনকে স্কুলে পৌঁছে দিয়ে আসছি। শোন প্রিয়া, শোন, তুই না আসার সময় মামার সঙ্গে খেতে দেখা করে আসিস, আর বলে দিস যেন আনাজের বস্তাটা নিয়ে আসে, ভোলে না যেন। ঠিক আছে মামি, চলো চলো। বাই মা, বাই। বাই। সাবধানে যা। হ্যাঁ, নিজেদের টিফিন কিন্তু পুরো খেয়ে নেবে, কিচ্ছু ফেলে রাখবে না, না হলে কিন্তু লাস্ট বারের মতো বকুনি খাবে। আচ্ছা মানসী আর জিগ্নেশ, আমি কিন্তু ঠিক 12টার সময় তোমাদের সঙ্গে এখানে দেখা করব। কোথাও কিন্তু যাবে না, ওকে? বাই দিদি, বাই বাই। আরে গৌরব, কি খবর? গৌরব, যদি কোনো কিছুর দরকার পড়ে নিঃসংকোচে বলবে। আমরা দীর্ঘদিনের প্রতিবেশী, তাই না? সবই আপনাদের আশীর্বাদে কাকু। আচ্ছা হ্যাঁ, আপনারা দুজনে এবং প্রিয়া আমার আশীর্বাদে অবশ্যই আসবেন কিন্তু। দিওয়ালিতে বিয়ের দিন ঠিক হয়েছে তো? হ্যাঁ, আর আশীর্বাদ কবে? পরশু 29শে এপ্রিল। পরশু? কিন্তু প্রিয়া তো আজল গেছে মামার কাছে। ঠিক আছে, ওকে নিয়ে আসবো, ছোটবেলার বন্ধু বলে কথা। গৌরব, আমি তোমার দাদা শিবমের সাথে কথা বলবো, আর কোনো কিছু দরকার হলে অবশ্যই বলবে। এটা কেউ নিজের বাড়ি বলে ভেবো। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ কাকিমা। আচ্ছা এখন তাহলে আমি উঠি, আসি তাহলে। সুখে থাকো বাবা। ভালো থেকো। যাক, ভালোই হলো, আমাদের গৌরবও সেটেল হয়ে গেল। খুব ভালো। দুই ভাই যে নিজের পায়ে দাঁড়িয়েছে সেটাই বড় কথা। না হলে ছোটবেলা থেকে বাবা মা হারা কঠিন লড়াই। গৌরব শোন, এই 50,000 টাকা ওই গার্ডেন হলে জমা করে দিস পরশুর বুকিং এর জন্য। দাদা তুমি দিয়ে দাও না, আমার অনেক দেরি হয়ে গেছে। গৌরব, 2 দিন বাদে আশীর্বাদ। আমি তোকে বলেছিলাম না অফিস থেকে ছুটি নিতে। বৌদি 150টা টার্গেট আছে এই সপ্তাহে, মাত্র 75টা সেল হয়েছে। অফিসে খুব টেনশন আছে এই সপ্তাহে। অফিসের টেনশন সারা জীবন চলতে থাকবে, কিন্তু বিয়ে একবারই হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু হ্যাঁ কালকে ছুটি নিস কিন্তু। আরে এত সব কাজ আমি একা করতে পারি না ভাই। ঠিক আছে দাদা, আমি ছুটির জন্য চেষ্টা করব। ওকে বাই। ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ। হ্যালো। দেবাং ব্রহ্মভট্ট। হ্যাঁ বলছি। তোমার মেয়ে প্রিয়া আমাদের কাছে আছে। কি? কে বলছেন? তাতে কিছু যায় আসে না, এক্ষুনি 5 লাখ টাকার নগদ জোগাড় করো। দেখুন, কে বলছেন আপনি?
এখন তোমার একমাত্র মেয়ের মৃত্যুর দূত পুলিশের কাছে যদি যাও তোমার মেয়ের এতগুলো টুকরো করব যে লাশটাকে রিপু করতে হবে। সন্ধেবেলায় আরেকবার ফোন করব। খোদা হাফেজ। হ্যালো, কি হয়েছে? আমাদের আমাদের প্রিয়াকে, কি হয়েছে আরে প্রিয়ার? কে যেন ওকে কিডন্যাপ করেছে। কিডন্যাপ? হ্যালো, প্রজ্ঞাদি, আমি দেবাঙ্গ বলছি। প্রিয়া কোথায়? প্রিয়া তো জিগ্নেশ আর মানসীকে স্কুলে ছাড়তে গেছে, আর ফেরার পথে ওর মামার সঙ্গে খেতে দেখা করে আসবে। বাস কিছুক্ষণের মধ্যে এসে যাবে। সবকিছু ঠিক আছে তো দেবাংদা? না না প্রজ্ঞাদি, কেউ একটা ফোন করেছিল, বলছিল সে নাকি প্রিয়াকে কিডন্যাপ করেছে। তুমি কি বলছো কি দেবাংদা? হরিশদা, হরিশদা, ও হরিশদা, আরে তোমার ফোন এসেছে আমেদাবাদ থেকে, তোমার জামাইবাবু। আরে না দেবাংদা, এখানে তো প্রিয়া আসেনি। ভাই হরিশকে একটা ফোন করেছিল, বলছিল যে সে নাকি প্রিয়াকে কিডন্যাপ করেছে, 5 লাখ টাকাও চাইছিল। এরকম কি করে হতে পারে দেবাংদা? আমাদের গ্রামে এসব কে করতে পারে? কি বললো হরিশদা? কি বললো? স্মিতা, সত্যি সত্যি আমাদের প্রিয়াকে কেউ কিডন্যাপ করেছে। হে ভগবান! 18 বছরের প্রিয়া ব্রহ্মভট্ট আমেদাবাদের বাপুনগরের বাসিন্দা। সবেমাত্র সে ক্লাস 12-এর পরীক্ষা দিয়েছিল আর কিছুদিনের জন্যে নিজের মামা বাড়িতে ঘুরতে গিয়েছিল, যেটা আজলগাঁও মানসায় অবস্থিত। এটা আমেদাবাদ থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। হঠাৎ একদিন আজলগাঁও থেকে প্রিয়ার অপহরণ হয়ে যায়, আর যখন আমেদাবাদে মুক্তিপণের জন্য ফোন আসে তখন প্রিয়ার বাবা মা হতবাক হয়ে যান। প্রিয়া তাদের একমাত্র মেয়ে ছিল। ওনারা বুঝতেই পারছিলেন না যে এই পরিস্থিতির সঙ্গে কিভাবে মোকাবিলা করবেন। আরও অনেকগুলো প্রশ্ন ওনাদের চিন্তিত করে তুলেছিল। কে করলো, কেন করলো, কিভাবে করলো? আর সব কিডন্যাপিংয়ের মতোই ঘড়ির কাঁটা প্রতি মুহূর্তে ভয়ের সঞ্চার করছিল। বলেছে পুলিশের কাছে গেলে ওরা প্রিয়াকে প্রাণে মেরে দেবে, আর বলেছে যে সন্ধ্যাবেলা আবার ফোন করবে। কে আমাদের সাথে শত্রুতা করছে? আরে আমাদের প্রিয়া কার কি ক্ষতি এই করেছে? কথাটা তো আমিও বুঝতে পারছি না স্মিতা। আঙ্কেল, আপনি ভয় পাবেন না, চলুন পুলিশের কাছে যাই। ওরা রেগুলার এই ধরনের সমস্যার মুখোমুখি হয়, আর নিজেদের থেকেও কিছু করতে হলে আমাদের তো কিছু জানতে হবে। কারা ওরা, কেমন লোক, কিছুই তো জানি না। কিন্তু দাদা, ওরা যদি জানতে পারে যে দেবাং কাকু পুলিশের কাছে গেছেন, তাহলে ওরা যদি প্রিয়ার সঙ্গে উল্টোপাল্টা কিছু। গৌরব, তোমার দাদা ঠিক বলছেন। দেবাং আঙ্কেলের পুলিশের কাছে যাওয়াই উচিত। আমার মনে হয় না ওই লোকটা প্রিয়ার কোনো ক্ষতি করবে। আর যদি কিছু করে, রেগে গিয়ে। আঙ্কেল, এই ব্যাপারে আপনি আর আমি কিছু করার জন্য খুবই সাধারণ লোক আমরা। পুলিশ জানে এই সময় ঠিক কি করতে হবে, আর ওরাই আমাদের প্রিয়াকে খুব ভালোভাবে ফিরিয়ে আনতে পারবে। আপনি ভয় পাবেন না, আমাদের তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যাওয়া উচিত। কিন্তু ওরা যখন মুক্তিপণ নিয়ে প্রিয়াকে ছাড়তে রাজি আছে, তখন পুলিশের গৌরব, কাছে। পুলিশ প্রিয়াকে ছাড়িয়ে আনবে, তাও মুক্তিপণের টাকা না দিয়ে, আর ওদেরকে ধরবে। আর কথাটা শুধু টাকার নয়, ব্যাপারটা হলো আমাদের প্রিয়ার সেফটির, তাই না আঙ্কেল? কিডন্যাপাররা সন্ধ্যায় ফোন করবে বলেছিল, কিন্তু এখনো ফোন আসেনি, তাই না? এখন কি করবো ইন্সপেক্টর? ওরা কোন নম্বর থেকে ফোন করেছিল? এই নম্বর থেকে ফোন করেছিল। শোনো, এই নম্বরটা ট্র্যাকিং শুরু করো। স্যার। প্রত্যেকটা ডিটেল চাই, ঠিক আছে? ওকে স্যার। মিস্টার দেবাং, বিজনেসে আপনার কোনো শত্রু আছে? ইন্সপেক্টর সাহেব, আমার অটোমোবাইল স্পেয়ার পার্টসের ছোটখাটো একটা ইউনিট আছে, আর সবার সাথে ভালো সম্পর্ক আমার। শিবম, গৌরব, আপনারা এনার প্রতিবেশী? আসলে আমরা পাটনার বাসিন্দা, কিন্তু এই আমেদাবাদে 25 বছর ধরে রয়েছে। আর এই দেবাং আঙ্কেলকে তো আমরা গত 20 বছর ধরে চিনি। ওই ধরে নিন আত্মীয়দের মতোই সম্পর্ক আমাদের। আর কেউ জানতো যে প্রিয়া আজলগাঁওয়ে আছে? এই কথাটাই তো আমি বুঝতে পারছি না ইন্সপেক্টর। 12 ক্লাসের পরীক্ষার পরে প্রিয়া প্রথমে ওর দাদুর কাছে বটগাঁওতে গিয়েছিল, ওখানে 4 সপ্তাহ ছিল। তারপর আজলগাঁও গেল ওর মামার বাড়িতে, আর ওখানেও 1 সপ্তাহ আছে ইন্সপেক্টর সাহেব, মাত্র 1 সপ্তাহ। একটু আশ্চর্য লাগছে। মনে হচ্ছে কেউ ওকে ফলো করছিল, ওর মুভমেন্টসগুলো ট্র্যাক করছিল। স্যার, প্রিপেড নাম্বার 1 মাস আগেই অ্যাক্টিভেট করা হয়েছিল। গতকাল সকালে প্রথম ইউজ করা হয়।
হয়তো এই একটা কল করার জন্যই এই সিমটা কেনা হয়েছিল। হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। প্রিয়া প্রায় 1 মাস আগে আমেদাবাদ ছেড়েছে, তারপর দিদার কাছে ভটগাঁওয়ে, তারপরে আজল মামা বাড়ি। স্যার সিম কার্ড কোনো ওয়াসিম শেখের নামে কেনা হয়েছিল। অ্যাড্রেস বাপুনগর, কোনো এক দর্জির দোকান। বাপুনগর? আচ্ছা, এটা তো সেই জায়গাটা যেখানে প্রিয়া আর তার ফ্যামিলি থাকে। হ্যাঁ স্যার। মুভ। ওয়াসিম শেখ। হ্যাঁ আমি স্যার। প্রিয়া কোথায়? কে? প্রিয়া ব্রহ্মভট্ট। ক্ষমা করবেন স্যার, এই নাম তো আমি প্রথম শুনছি। স্যার, আমি একজন সাধারণ কারিগর স্যার। যার কিনা অসাধারণ হওয়ার স্বপ্ন। দেখো ওয়াসিম শেখ, বলে ফেলো প্রিয়া কোথায়। তুমি প্রিয়ার বাবা দেবাং ব্রহ্মভট্টকে মুক্তিপঞ্চে ফোন করেছিলে, সেই খবর আমরা পেয়েছি। স্যার, আমি আল্লাহর কসম খেয়ে বলছি স্যার, আমি কোনো ফোন করিনি, আমি কিচ্ছু করিনি স্যার। এই কাগজে তোমার নাম লেখা, তোমার ঠিকানা লেখা। 1 মাস আগে তুমি এই সিম কার্ড কিনেছিলে এই কিডন্যাপিং এর জন্য। স্যার, আপনার নিশ্চয়ই কোনো একটা বড় ভুল হচ্ছে। অফিসার মহাশয়ের এই ভুল বোঝাবুঝি দূর করো যে পুলিশকে মিথ্যে বলা যায়। দেখো, যা জানো সোজাসুজি বলে দাও। ইন্সপেক্টর সাহেব কিছু বললো? এখনো অবধি না। মিস্টার দেবাং, এক্স্যাক্ট ফোনে কি কথা হয়েছিল বলুন তো? পুলিশের কাছে যদি যাও, তোমার মেয়ের এতগুলো টুকরো করব যে লাশটাকে রিপু করতে হবে। সন্ধেবেলায় আরেকবার ফোন করব। এই লোকটা কিন্তু বাপুনগরেই থাকে। আপনার মেয়ে কি একে কোনোভাবে চিনতো? না ইন্সপেক্টর, আমরা এই লোকটাকে চিনিও না। দেখুন মিস্টার দেবাং, আপনার মান সম্মানের ব্যাপার সেটা আমি বুঝতে পারছি। আপনি যদি কিছু লোকাবার চেষ্টা করেন, প্লিজ সেটা করবেন না। আপনার মেয়ের জীবনের প্রশ্ন। না ইন্সপেক্টর সাহেব, আমরা আপনার কাছে কিচ্ছু লুকোচ্ছি না। বরং আমি তো এটা বুঝতে পারছি না যে টেলার মাস্টার আমার মেয়েকে কেন কিডন্যাপ করবে। স্যার একই কথা বলছে ওয়াসিম শেখ, শুধু একটাই কথা বলছে যে কিছুই জানে না ও। কিন্তু নাম্বারটা তো এরই নামে। স্যার মনে হয় কোনো একটা গন্ডগোল হচ্ছে। লোকটাকে সরলই মনে যদি হয়। এ সরল হয় তাহলে জটিল নিশ্চয়ই এর পাশেই কেউ আছে যে একে ফাঁসিয়েছে। স্যার আপনার কি মনে হচ্ছে প্রিয়ার অন্য কোনো গল্প আছে যেটা ওনারা আমাদের কাছে লুকোচ্ছেন? দেখো, রুল আউট তো করা যাচ্ছে না। স্যার আর একটা কথা, এই কলের পরে আর কোনো কল আসেনি, কোনো দ্বিতীয় নাম্বার অথবা পিসিও থেকে। শুধু একটাই নাম্বার সোজাসুজি ট্র্যাক হয়েছে ওয়াসিম শেখের। স্যার সবকিছুই কেমন সোজা সাপটা লাগছে। হতে পারে কেউ নিজের রাস্তা বানাচ্ছে কোনো নির্দিষ্ট লক্ষ্যের কথা ভেবে, আর ওয়াসিম শেখকে সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আমি সলিড কনস্পিরেসির গন্ধ পাচ্ছি। তুমি সার্চ পার্টি নিয়ে যাও, পুরো এলাকায় সার্চ করো। ইয়েস স্যার। মিস্টার দেবাং, এইটুকু বলতে পারি যে আপনার পরিচিত কেউ এই কিডন্যাপিং এর পেছনে আছে, কিন্তু আপনি বলছেন যে আপনার কারোর সাথে কোনো শত্রুতা নেই। ইন্সপেক্টর সাহেব, আমার মেয়ে প্রিয়ার জন্য আমার বড্ড ভয় করছে। ওই লোকটা আবার ফোন করলো না কেন? হয়তো প্রথম কলটা আমাদের বিভ্রান্ত করার জন্য করা হয়েছিল, ওয়াসিম শেখের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য। কিন্তু এটা কেন হচ্ছে ইন্সপেক্টর সাহেব, কেন? দেবাং ভাই, একটা খেলা শুরু হয়েছে, আর খেলোয়াড় এই ক্ষেত্রে খুবই চালাক। 18 বছরের প্রিয়াকে অপহরণের 24 ঘন্টা কেটে গিয়েছিল, কিন্তু পুলিশের হাতে তখনও পর্যন্ত কোনো প্রমাণ আসেনি। কিন্তু হ্যাঁ, ওনাদের বিভ্রান্ত করার জন্য একটা মিথ্যে লিড ছিল, যেটা ছিল ওয়াসিম শেখের নামে কেনা একটা সিম কার্ড, যেটা থেকে প্রথম কল করা হয়েছিল। একদিকে পুলিশের একটা টিম এই ষড়যন্ত্রের রহস্য উন্মোচনের চেষ্টা করছিল, আর অন্যদিকে তারা প্রিয়াকে খোঁজার জন্য একটা সার্চ অপারেশন লঞ্চ করেছিল। পুলিশের সন্দেহ ছিল যে হয়তো কিডন্যাপার প্রিয়াকে নিয়ে ওই এলাকারই কোনো জায়গায় লুকিয়ে আছে। স্যার বাপুনগর, আমেদাবাদ, গান্ধীনগর, মানসা, এই 4টে জায়গার সব গেস্ট হাউসে আমি খোঁজ নিয়েছি, কিছু পাইনি স্যার। পুরো 2 দিন কেটে গেল। মেয়েটা পালাবার চেষ্টা করবে না, অন্তত কান্নাকাটি করবে, চেঁচামেচি করবে, কেউ কিচ্ছু দেখলো না। স্যার 3টে পসিবিলিটি হতে পারে। প্রথমত প্রিয়াকে হয়তো কোনো পাবলিক প্লেসেই রাখা হয়নি।
দ্বিতীয়ত ওকে হয়তো অজ্ঞান করে রাখা হয়েছে, আর তৃতীয়ত ও হয়তো নিজের ইচ্ছে লুকিয়ে আছে। মেয়েটা যদি স্বইচ্ছায় লুকিয়ে থাকে তবে খুঁজে বার করা খুবই কঠিন হবে। দেখো, হল ক্যান্সেল করাটা কোনো বড় কথা নয়। মেন ব্যাপার হলো অনিতার মা বাবাকে কি বলবো আমরা। দাদা, হতে পারে ওরা হয়তো বুঝবেন না। দেবাং কাকুর স্মিতা আন্টি আর প্রিয়া, ওরা তো আমাদের কাছে পরিবারের মতোই। ওরা যখন প্রিয়াকে নিয়ে এতটা ভেঙে পড়েছেন, আমরাও আমাদের প্রিয়াকে নিয়ে এতটা টেনশনে আছি, তাহলে এই আশীর্বাদের এখন কি দরকার দাদা? বারবার প্রিয়ার মুখটা আমার চোখের সামনে ভাসছে, আর প্রত্যেকবার ওই কিডন্যাপারের জন্য এত রাগ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। শিবম, আমার মনে হয় গৌরব ঠিকই বলছে। আমাদের অনিতা আর ওর মা বাবাকে বলে এই আশীর্বাদটা পোস্টপন করতে হবে। ঠিক আছে, আমি কথা বলছি। পুলিশ বলছে যে এতে ওই ওয়াসিম শেখ টেলারের কোনো হাত নেই। তাহলে কেমন আছে যে আমাদের প্রিয়াকে তুলে নিয়ে গেল, তাও আঁচল থেকে? আর কেন স্মিতা আমাদের সাথে এসব এসব কি হচ্ছে? ইন্সপেক্টর বাবু, প্রিয়া এখানে এসেছিল মাত্র 7 দিন হয়েছে। আচ্ছা, এই এলাকায় প্রিয়ার সাথে কারোর পরিচয় ছিল যে কিনা জানতো যে প্রিয়ার বাবা অনেক বড় লোক, অনেক টাকা মুক্তিপণ দিতে পারবে? সাহেব, আমাদের গ্রামে এরকম কেউ নেই যে এই কাজটা করতে পারে। আমাদের গ্রামে তো সব ভালো মানুষরা আর থাকে। প্রিয়াও এই ভালো মানুষদের মধ্যে থেকেই নিখোঁজ হয়েছে। সে জানতো যে প্রিয়া এখানে আছে, যে কিনা প্রিয়ার রোজ নামচা জানতো, আর এটাও জানতো যে প্রিয়া আপনার ছেলে মেয়েদের স্কুলে ছাড়তে যায়। আমি তো এটাই বুঝতে পারছি না যে এরকম কে করতে পারে। স্যার, আমরা তো রোজ এই রাস্তা দিয়েই স্কুলে যাই। আঙ্কেল, প্রিয়া দিদি আমাদের এখানেই ছেড়েছিল। আর এখান থেকে মামার ক্ষেতের দিকে যাওয়ার কথা ছিল। ওর মামি তো সে কথাই বললেন স্যার। হয়তো সে এই রাস্তা দিয়েই গিয়েছিল। কিন্তু ও তো মামার খেতে পৌঁছয়নি স্যার। স্যার, আমার মনে হয় এই রাস্তা সোজা মেইন রোডে গেছে। আমার মনে হয় প্রিয়াকে হয়তো এখান থেকে কিডন্যাপ করা হয়েছে। এই রাস্তাটা দেখে তো খুব নির্জন মনে হচ্ছে। হ্যাঁ স্যার, এখানে ট্রাফিক নেই বললেই চলে। যদি কেউ প্রিয়াকে জবরদস্তি গাড়িতে তুলেও নিয়ে যায়, তবে সেটা দেখাশোনার চান্স খুবই কম। স্যার, বাইক পার্ক করার জন্য অদ্ভুত জায়গা খুঁজে পেয়েছে। দেখো, ঝোপের মধ্যে কেউ বাইক পার্ক করবে না। কেউ বাইকটা এখানে লুকিয়েছে। এই বাইকটার পুরো ডিটেল বার করো। রাইট স্যার। স্যার, বাইক কোনো সঞ্জয় পরমারের। ছেলেটি কাটলালের বাসিন্দা। আচ্ছা, এটা তো ওই জায়গাটা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। তুমি এক কাজ করো, এই সঞ্জয়ের ব্যাপারে পুরো খোঁজ খবর নাও। স্যার, সঞ্জয় পরমার? না ইন্সপেক্টর সাহেব, আমরা এই নামের কোনো ছেলেকে চিনি না। হয়তো হাই স্কুলে প্রিয়ার সাথে পড়তো বা অন্য জায়গার বন্ধু। আমি আমার প্রিয়ার সব বন্ধুদের চিনি, কিন্তু সঞ্জয় পরমারের ব্যাপারে কোনোদিন কিছু শুনিনি ইন্সপেক্টর সাহেব। একবার প্রতিবেশীদের জিজ্ঞাসা করুন, হয়তো তারা কিছু জানতে পারে। না, আমি কোনো সঞ্জয় পরমারকে চিনি না।
আমিও এই নাম কখনো শুনি। দেখুন, আমরা সন্দেহ করছি যে এই সঞ্জয় বলে ছেলেটি কিডন্যাপিং এর সাথে যুক্ত। একটা ঝোপের পেছন থেকে ওর বাইক পাওয়া গেছে, যেটা ও লুকিয়েছিল, হয়তো সেই স্থানে যেখানে প্রিয়াকে কিডন্যাপ করা হয়েছিল। কোনো খবর নেই স্যার, জানি না কোথায় চলে গেছে, আর কিছু বলেও যায়নি। কতদিন হলো? 3 দিন ধরে ঘরে আসেনি আমার ছেলে। মোবাইল সাথে থাকে আপনার ছেলে? হ্যাঁ স্যার, নম্বরটা নিয়ে নিন স্যার। হ্যালো, পুলিশ তোর কথা জানতে পেরে গেছে সঞ্জয়। এই কেস করেছে এবার? বাইকটা ওখানে ফেলে এসেছিলি সঞ্জয়, এবার তুইও মরবি, সবাইকে মারবি। কিন্তু আমি কি করতাম ভাই? বাইকে তুলে নিয়ে যাওয়া কি হাতের মোয়া নাকি? হ্যাঁ, যাকে যা হয়েছে হয়েছে, এবার তুই প্রিয়াকে নিয়ে পালিয়ে যা, পুলিশ এক্ষুনি ওখানে পৌঁছবে। কিন্তু কোথায় যাব? যেখানে খুশি যা, কিন্তু বাইকের মতন ধরা পড়িস না। পরের প্ল্যান পরে বলবো, এখন জলদি ওখান থেকে পালা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি। স্যার, এই সঞ্জয় পরমার 3 দিন বাড়ি ফেরেনি। আর প্রিয়ার কিডন্যাপিংও 3 দিন হয়ে গেল। স্যার, ওর মোবাইলের লোকেশনও ট্র্যাক হয়ে গেছে। 3 দিন আগে ও আজলে ছিল। ট্র্যাকিং এ লাগিয়ে দেওয়ার মোবাইল নাম্বার লাগিয়ে দিয়েছি স্যার। এই মুহূর্তে লোকেশন পাটনের বাইরে যাওয়ার রাস্তায়। হয়তো কেউ ওর টাচে আছে, যে ওকে খবর দিচ্ছে যে পুলিশ ওকে খুঁজছে। 3 দিন হয়ে গেল, না জানি আমার মেয়েটাকে কি কি সহ্য করতে হচ্ছে। ওকে, ঠিক আছে, চোখে চোখে রেখো। স্যার, পারফেক্ট লোকেশন ম্যাচিং পেয়ে গেছি। সেলফোন বাসের মধ্যেই আছে, তার মানে সঞ্জয় পারমারও বাসের ভেতরেই আছে। বাস কত দূর পৌঁছেছে? স্যার, কালোলি পর্যন্ত। রিল্যাক্স বাস স্যার। আরে মুখটা ঢেকে নাও না ভালো করে, পুলিশ আমাদের পেছনে পড়ে গেছে কিন্তু। সব কাগজে আমাদের ফটো ছাপিয়ে দিয়েছে, আর এতক্ষণে তো টিভিতেও দেখিয়ে দিয়েছে বোধহয়। আরে ধরা পড়লে কিন্তু কেস খেয়ে লাট। শিগগিরই চলো, বেরোই। কিন্তু কোথায় যাব? আরে কোথাও একটা চলে যাব, কিন্তু এই মুহূর্তে এখান থেকে বেরোনো খুব জরুরি। আরে চলো চলো। সমাজের কাছ থেকে নিজের মুখ লুকিয়ে প্রিয়া সঞ্জয়ের সঙ্গে কোথাও পালাচ্ছিল, কিন্তু না তো প্রিয়া জানতো আর না সঞ্জয় যে খুব শীঘ্রই তারা পুলিশের হাতে ধরা পড়তে চলেছে। এখন যে কোনো মুহূর্তে এই অপহরণ কাণ্ডের রহস্য উন্মোচিত হবে। বাস আছে, কনস্টেবল রেডি। জানি না আমার প্রথম থেকেই কেন মনে হচ্ছিল এটা কোনো কিডন্যাপিং এর কেস নয়, বরং ঠান্ডা মাথায় করা একটা কনস্পিরেসি। অফিসার, নিয়ে চলো এদের। স্যার, পুরো খেলাটা কি ছিল? তাড়াতাড়ি বলো। স্যার, প্রিয়া, তাড়াতাড়ি বলো। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। তুমি আর সঞ্জয় মিলে কি করার তালে ছিলে? কি প্ল্যান ছিল তোমাদের? আসলে সমস্ত প্ল্যান গৌরবেরই ছিল। গৌরব? তোমাদের বাপুনগরের প্রতিবেশী ছেলেটা? হ্যাঁ স্যার। চল চল গাড়িতে ওঠ। ইন্সপেক্টর, চল। ইন্সপেক্টর সাহেব কোথায় নিয়ে যাচ্ছেন আমার ভাইকে? আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার ভাইকে জিজ্ঞেস করো, ওই সব বলবে। জ্ঞান সিং, দরজা খোলো। আরে না না ইন্সপেক্টর, ইম্পসিবল। আমি এটা বিশ্বাস করি এটা আমার স্টেটমেন্ট নয়, আপনার মেয়ে প্রিয়া নিজের মুখে বলেছে। আর খুব তাড়াতাড়ি গৌরবও সত্যি কথাটা বলে ফেলবে। তাহলে গৌরব, তোমার এই আশীর্বাদ, তোমার এই আসন্ন বিয়ে, এই সবই একটা আসলে নাটক। এমন এক নাটক যাতে প্রিয়ার বাবা মা, তোমার দাদা বৌদি সবাইকে অন্ধকারে রাখা যায়। বলো গৌরব, ইন্সপেক্টর সাহেব যেটা বলছেন সেটা সত্যি? জানো প্রিয়া, তুমি যখন 6-এ পড়তে আমি তখন থেকেই তোমায় পছন্দ করি। আচ্ছা, তার মানে তুমি তখন থেকেই আমাকে লাইন মারতে, তাই না? না না, অ্যাকচুয়ালি আমি তোমার প্রেমে পাগল ছিলাম। আচ্ছা সত্যি বলো, তোমারও আমার প্রতি ইন্টারেস্ট ছিল না? না তো। মিথ্যে কথা। গৌরব, আমি মিথ্যে কথা বলি না। মানে আমি তোমাকে শুধু বন্ধুর মতো পছন্দ করতাম। আমার তোমার ব্যাপারে সেরকম কোনো ফিলিং ছিল না। আর ওই বয়সে কি ফিলিং টিলিং? আর এখন এই বয়সে? প্রথমে এটা বলো, ভ্যালেন্টাইন্স ডেতে তুমি আমাকে কি দেবে? তুমি বলো তোমার কি চাই। তুমি যা চাও আমি দেবো। আমার কোম্পানির সেলফোন তোমার গিফট করি, একদম টপ ক্লাস। আরে না না, মা বাবা জেনে গেলে আমাদের দুজনেরই অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে কি দেবো? তুমি আমাকে একটা সুইট রেড রোজ দেবে, আমি তোমাকে একটা সুইট কার্ড দেবো। প্রিয়া, প্রিয়া, এই মেয়েটাও না কোনোদিন নিজের বই খাতা গুছিয়ে রাখে না। দেখো শিবম, আমরা দীর্ঘদিনের প্রতিবেশী, সম্পর্কটাও ভালো, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, সবকিছুর একটা সীমা থাকা উচিত। গৌরব আর প্রিয়ার ব্যাপারটা কিছুতেই মেনে নেওয়া যায় না, না আমাদের কাস্টে মেলে না স্টেটাসে। দেখো, বেশি দূর জল গড়াক আমি সেটা চাই না, কিন্তু একটা কথা মনে রেখো, এই সম্পর্ক হতে পারে না। দেখো শিবম, আমাদের সম্পর্কটা এতদিন যেরকম চলে এসেছে সেটা সেরকমই থাকুক, নষ্ট করতে চাই না। আশা করি আমি যেটা বলছি সেটা বুঝতে পেরেছো। আজ থেকে, মানে এখন থেকে আমার আর গৌরবের মধ্যে যা কিছু ছিল আমি সবকিছু ভুলে যাব। না কিছু আছে আর না কিছু কখনো থাকবে। আমারও প্রিয়ার জন্য যা অনুভূতি ছিল আমিও ভুলতে চেষ্টা করছি। আজ থেকে আমরা শুধুমাত্র ভালো বন্ধু, ছোটবেলার মতো। প্রিয়া, চলো এসো, তোমাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। না গৌরব, আমি একাই চলে যাব। তুমি একা নও প্রিয়া, আমিও তোমার সঙ্গে আছি, তোমার মনে। তুমি ভয়ে আমার থেকে দূরে সরে যাচ্ছ। গৌরব, আমরা বাড়ির লোককে কথা দিয়েছি আর একে অপরকে মন দিয়েছি। প্রিয়া, 1 বছরের মধ্যে তুমি 18 বছরের হয়ে যাবে। ততদিন আমরা নিজেদের অনুভূতি লুকিয়ে রাখবো, কাউকে কিচ্ছু বলবো না। আর তারপর আর তারপর তুমি প্রিয়ার 18তম জন্মদিনের অপেক্ষা করছিলে যাতে তোমার প্ল্যান মাফিক কাজ হয়, রাইট?
গৌরব, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে তোমার আশীর্বাদও হয়ে যাবে। তাও কেন গৌরব? না প্রিয়া, আমি আমার ভালোবাসার মানুষকেই বিয়ে করব, আর সেটা শুধু তুমি প্রিয়া। এসব আমি শুধু তোমাকে পাওয়ার জন্যই করেছি। তুমি কেন বুঝতে পারছো না? আমরা একে অপরকে ছাড়া বাঁচবো না। কিন্তু এই কথাটা একদম ঠিক নয়, এটা অপরাধ। প্রিয়া, ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসা এটা অপরাধ কি করে হয়? আর তোমার মা বাবা ওরা আমাদের ভালোবাসাকে দেখেন না কেন, বোঝেন না কেন? গৌরব, আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমরা কিচ্ছু করতে পারবো না গৌরব। প্রিয়া, আমার একজন বন্ধু আছে, সঞ্জয় পারমার। তোমার পরিবারও ওকে চেনে না, আমার পরিবারও নয়। তো আমার আশীর্বাদের 2-3 দিন আগে আমার বন্ধু এসে তোমাকে তুলে নিয়ে যাবে। কোথা থেকে? আমি তো আমার দাদু দিদার বাড়ি যাচ্ছি, আর ওখান থেকে মামার বাড়ি আজলে যাব। ওটা নিয়ে টেনশন করো না, তুমি যেখানেই থাকো না কেন ও সেখানে গিয়েই তোমাকে তুলে নিয়ে আসবে। আর সবার এটাই মনে হবে যে তুমি কিডন্যাপড হয়েছো। হোয়াট? তুমি বলতে কি চাইছো? তাতে কি হবে? আমি তোমার বাবার কাছে মুক্তিপণ চাইব, যে কোনো একটা নম্বর থেকে। আর উনি যদি সত্যিই তোমায় ভালোবাসেন তাহলে উনি পুরো টাকা দিয়ে দেবেন। কিন্তু এসব করলে আমার বাবা আমাদের বিয়ের জন্য হ্যাঁ কেন বলবে? ওনাকে বাধ্য হয়ে মানতে হবে। তুমি 2-4 দিন 2-4 রাত বাড়ির বাইরে থাকো, এতে সমাজে তোমার সম্মান নষ্ট হবে, তোমার বদনাম হবে। আর ব্যাস, সেই সুযোগ নিয়ে আমি তোমার বাবার কাছে তোমায় বিয়ের প্রস্তাব দেব। অ্যান্ড আই এম ভেরি শিওর উনি খুশি হয়ে মেনে নেবেন। গৌরব, তোমার মনে হয় যে এটা সত্যি হবে? হবে প্রিয়া, নিশ্চয়ই হবে, ট্রাস্ট মি। না গৌরব, আমার ঠিক লাগছে। প্রিয়া, আমি যদি আমাদের এই প্রেম নিয়ে চেঁচিয়ে সবাইকে বলে বেড়াই তাহলে সেটা কি ঠিক হবে? গৌরব, তুমি এইসব কথা ভাবছোই বা কি করে? কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি, আর আমাদের পরিবারকে রাজি করানোর এটাই একমাত্র রাস্তা। গৌরব, এই প্ল্যানটা ফেল হওয়ারই ছিল। তুমি একটা মোবাইল কোম্পানিতে চাকরি করো, তাই না? যেখান থেকে তুমি সিম কার্ড আর ইউজারের নাম ঠিকানা পেয়েছিলে। হ্যাঁ, ওই দর্জি আমাদের মোবাইল কানেকশন ইউজ করত, ওর সমস্ত ডকুমেন্টস আমার কাছেই ছিল, তাই আমি ওর নামে আরেকটা সিম কার্ড ইস্যু করি। তুমি তোমার কোম্পানির সেলস এক্সিকিউটিভ, আর তুমি সঞ্জয় পরমার। কেমন বন্ধু তুমি? তোমার বন্ধু কুয়োতে পড়ছিল, তুমি তাকে বাঁচানোর বদলে ধাক্কা মারলে, তাই তোমাকেও এর সাথে গ্রেপ্তার করা হচ্ছে। তুমিও এর অপরাধের সমান অংশীদার। দেখুন, পারিবারিক ও ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা পুলিশের কাজ নয়, কিন্তু এইটুকু আমি বলতে পারি যে আপনার বাচ্চারা যেটা করেছে সেটা একটা মারাত্মক অপরাধ। হয়তো এরা আপনার রায়ের বিরুদ্ধাচরণ করছিল, কিন্তু যে রাস্তাটা ওরা বেঁচেছিল সেটা বেআইনি এবং খুবই বিপজ্জনক। অফিসার, এই 3 জনকে নিয়ে যাও। স্যার, চল চল। প্রিয়ার বক্তব্য হলো যে গৌরব ওকে ভয় দেখিয়ে এই প্ল্যানে অংশীদার করেছিল। আপাতত প্রিয়াকে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়। গৌরব আর সঞ্জয় পরমার, যারা এই ষড়যন্ত্রটা কার্যকর করেছিল, দুজনেই এখন পুলিশ হেফাজতে, আর তাদের বিরুদ্ধে আইপিসির বহু সেকশন অনুযায়ী চার্জশিট পেশ করা হবে। যুব সম্প্রদায়ের চিন্তা আর তাদের বিচারকে বোঝা খুবই মুশকিল, বিশেষত আজকের দিনে। আর তাদের সঙ্গ দেয় উৎসুক হরমোন আর যৌবনের উদ্যম। তাদের মনে হয় যে জীবন শুধু জেতার জন্য তৈরি করা একটা কম্পিটিশন। লাভ, রোম্যান্স, কোর্টশিপ আর অপোজিট সেক্সের সঙ্গ পাওয়া প্রত্যেক যুবকের কাছে যেন এটা একটা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে সবার প্রথমে অ্যাচিভ করা আর তারপর তাকে শিখর চূড়ায় নিয়ে যাওয়া, যেন এটাই জীবনের একমাত্র উদ্দেশ্য। এটা বলা একেবারেই ঠিক হবে না যে এটা নর্মাল বিষয়, কিন্তু এটা বলাও ভুল হবে না যে আজকের এই কেসটা কোনো আইসোলেটেড কেস। আপনি যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গিয়ে নজর রাখুন, বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। মানুষ উৎসুক হয়ে থাকে এইসব নেটওয়ার্কিং সাইটে নিজের স্ট্যাটাস আপডেট করার জন্যে, নিজের ফিলিংস সবাইকে জানিয়ে দেওয়ার জন্যে, কিছু না ভেবে না বুঝে, যেন জীবনে এর থেকে ভালো আর কিছুই নেই। আমরা যুব সম্প্রদায়ের দিকে আঙুল তুলছি না, তাদের কোনো দোষারোপও করছি না, শুধু এইটুকুই আশা রাখি যে তারা বুঝুক যে জীবনে আরো অনেক কিছু করার আছে। আর রোম্যান্স, কোর্টশিপ, পার্টনার, এই সবই ওই অনেক কিছুর একটা ছোট অংশ, সবকিছু নয়।
জীবনের অনেক মানে আছে, অনেক স্তর আছে, অনেকগুলি ধাপ আছে, আর যুব সম্প্রদায়ের জন্য এটা বোঝা খুবই জরুরি। আমরা স্বীকার করি বা না করি, কিন্তু আজকের যুগে আরও একটা কথা খুবই দরকারি, যে বাড়ির বয়োজ্যেষ্ঠ বাবা মা আর শিক্ষককে ক্রমাগত চেষ্টা করতে হবে, যুব সম্প্রদায়ের সঙ্গে বসে তাদের বারবার বোঝাতে হবে, সঠিক পথ দেখাতে হবে, আর এই প্রচেষ্টা অনেকবার করতে হবে। কঠিন কাজ বলে এটা এড়িয়ে যাওয়া ঠিক হবে না। এটাও গুরুত্বপূর্ণ যে স্কুল আর কলেজগুলোতে রেগুলার ওয়ার্কশপ করে সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। রোম্যান্স, ফ্রেন্ডশিপ, লাইফ পার্টনার, গোলস, চ্যালেঞ্জেস, আর যেখানে প্র্যাকটিক্যাল আর রিয়েলিস্টিক দৃষ্টিভঙ্গি পেশ করা যাবে এইসব ব্যাপারে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস্তাকের পরবর্তী এপিসোডে।